সবাই বাসার ড্রয়িং রুমে বসে আছে। কিছুক্ষণ পর ইহসান আর সাইফ ফিরে আসলো। মিস্টার হায়দার তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, লোকটা কে ছিল? কিছু জানতে পেরেছিস? ধরতে পেরেছিস? না আঙ্কেল, ধরেই ফেলতাম যদি মাঝখানে ওই কালো গাড়িটা না আসতো। কালো গাড়ি? কিসের কালো গাড়ি? মিস্টার হায়দারের প্রশ্নের উত্তর দিতে ইহসান বলল, একটা কালো গাড়ি এসে লোকটাকে নিয়ে গেল। তার মানে ওরা কয়েকজন আছে? মামা, আমি তো বললাম ওরা কয়েকজন। একজন ভিতরে থেকে কল করছিল, আরেকজন গুলি করেছে। এখন তো আবার গাড়িওয়ালাও বের হলো। শিলমার কথা শুনে ইহসান ওর দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগেই মিসেস হায়দার বলল, কালকে বাড়িতে বিয়ে আর আজকে বাড়িতে এসব? কার নজর লেগেছে বিয়েতে? মা, তুমি এখন আর এসব নিয়ে ভেবো না তো। যা হবার হয়ে গেছে। ভাগ্য ভালো, কারো কোনো ক্ষতি হয়নি। এখন শুধু কালকে একটু সাবধানে থাকতে হবে। রাত্রির কথা শুনে মিস্টার হায়দার বলল, কালকে আমার বাড়িতে কোনো ঝামেলা হবে না। আমি কালকে বাড়িতে কারাগারের ব্যবস্থা করব। এখন যাও, যে যার মতো করে রেস্ট নাও। এসান আর সাইফ আমার রুমে আসো। মিস্টার হায়দার কথাটা বলে চলে গেল। ইহসান আনায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? কিন্তু আমার মাথাটা কেমন জানি ঘুরছে। আনায়া, তোমার এখন বিশ্রামের দরকার। একটু বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে। শিলমার কথা শেষ হতেই সাইফ এগিয়ে এসে বলল, সিনেমা একদম ঠিক বলেছে আনায়া, একটু গিয়ে রেস্ট করো। ভাবি চলো, আমি তোমাকে নিয়ে রুমে যাচ্ছি। রাত্রি আনায়াকে নিয়ে রুমে চলে গেল। ইহসান শিলমার কাছে গিয়ে বলল, সিলমা, তুমি আজকে নিজের জীবন বাজি রেখে যা করলে তা আমি কখনোই ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুত্বের মাঝে এসব কি? বন্ধুত্ব? আমি এখন আমাদের এই ভাই বোনের সম্পর্ক বাদে আরেকটা নাম দিয়েছি, বন্ধুত্ব। আচ্ছা, তাহলে তুমিও যাও, গিয়ে রেস্ট নাও। শিলমাও চলে গেল। ইহসান আর সাইফ মিস্টার হায়দারের রুমে গেল। দরজার বাহির থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো তারা। মিস্টার হায়দার জিজ্ঞেস করলো, আজকে এই ঘটনাটি হলো, তোদের কি মনে হয় কে করতে পারে এসব? আনার কি কোনো অতীতের শত্রু বা ওর কোনো প্রাক্তন? মিস্টার হায়দারের এমন প্রশ্নে ইহসান আর সাইফ একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। কারো কোনো উত্তর জানা নেই। জানবেই বা কি করে? ওরা তো আর আনায়ার অতীত জানে না। সবটাই ওদের মিথ্যে গল্প সাজানো। তখনই মিস্টার হায়দার বলল, আনার চাচা চাচি নয়তো আবার? হ্যাঁ বাবা, তেমনই হতে পারে। নয়তো তাছাড়া আনায়ার আর কোনো শত্রু থাকার কথা না। ইহসান কথাটা বলে সাইফকে একটা চোখ টিপ মারল, যেন সেও এই ত্রালেই কথা বলে। মিস্টার হায়দার বলল, তাহলে তো আমার ওনার চাচার সাথে কথা বলাটাই বেটার হবে। না আঙ্কেল, আগে বিয়েটা হয়ে যেতে দিন, তারপর না হয় কথা বলবেন। দেখুন, এখন কথা বলতে গেলে আরো ঝামেলা হতে পারে, তাই বিয়ের পরে কথা বলাটাই ভালো হবে। কিন্তু কালকে যদি আবার কোনো ঝামেলা করে বিয়ে বাড়িতে? আঙ্কেল, একটা কাজ করলে কেমন হয়? বিয়ের ফাংশনটা এখানে না, আমার রিসোর্টে করলে তাতে কেউ জানতেও পারবে না, আর সব ধরনের গার্ডও থাকবে। কিন্তু বিয়ের আগের দিন এভাবে অ্যাড্রেস চেঞ্জ করব? বাবা, এখানে আনায়ের থেকে শুরু করে আমাদের পরিবারের সবার লাইফ রিস্ক আছে, তাই আমাদের সাইফের কথাটা মানা উচিত। আমাদের ওর রিসর্টেই বিয়ের ফাংশন করলে ভালো হবে। আচ্ছা, তাহলে তাই হোক। মেহমানদের আমি বুঝিয়ে নিব, তোরা শুধু ওই দিকটা সামনে লে। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আজকে রাতের ভিতরেই রিসোর্ট সাজানো গোছানো হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে যাও, গিয়ে রেস্ট করে নাও। ইহসান আর সাইফ রুম থেকে বেরিয়ে পড়ল। সাইফ বলল, ভিতরে তো আঙ্কেলকে বুঝিয়ে আসলাম, কিন্তু আমাদেরকে সত্যি অনেক সতর্ক থাকতে হবে। জানি না কে বা কারা এসব করছে, যেই করুক ওদের উদ্দেশ্য কিন্তু আনাই ছিল। বুঝতে পারছি। আচ্ছা, আমি সবসময় সতর্ক থাকবো। আর তুই তো আমার সাথে সবসময় আছিসই, নো প্রবলেম। দুজন একে অপরকে হাঁক করলো।
অবশেষে সাইফের রিসোর্টেই বিয়ের ফাংশন করার প্রস্তুতি হলো। এক রাতের মধ্যেই পুরো রিসোর্টটাকে সাজিয়ে ফেলা হলো। পাহাড়ের মাঝে এত সুন্দর রিসোর্ট সাজানোর জন্যে মনে হচ্ছে পুরো একটা রাজপ্রাসাদ। চারদিকেই পাহাড়, পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও অনেকটাই গভীর। ইহুসান স্টেজে বসে আছে, সাইফ তার পাশে বসেই ব্লুটুথে কথা বলছে। তোমরা সবাই খুব সতর্কতার সাথে গার্ড দিবে, কাউকে কোনো প্রকার সন্দেহ হলে যাচাই করবে, আর আমাকে সাথে সাথে ইনফর্ম করবে। তোমাদের সবাইকে আমি আবারও বলছি, আজকে যেন কোনো প্রকার ঝামেলার সৃষ্টি না হয়। কথা বলা শেষ করে ইহুসানের কাঁধে হাত রেখে বলে, তুই কোনো টেনশন করিস না, আমরা তো আছি, কিচ্ছু হবে না। তুই শুধু বিয়েতে ফোকাস কর, এসব নিয়ে টেনশন করতে করতে আবার বাসরের কথা ভুলে যাস না। সাইফ কথাটা বলেই হেসে দিল। তখনই সব লাইট অফ হয়ে যায়। সবাই চমকে উঠতেই একটা আলো জ্বলে ওঠে। সেখানে আনায়াকে দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা, ইয়াশ কালার ওড়না, মাথায় লাল দোপাট্টা, সাথে ভারী ভারী গহনা, আস্তে আস্তে করে স্টেজের দিকে এগিয়ে আসছে। ইহুসান মুগ্ধ হয়ে আনায়ার দিকে তাকিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। সাইফ কানে কানে বলল, কি দোস্ত, সব টেনশন দূর হয়ে গেল? ইহুসান কোনো জবাব দিল না, শুধু আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়া লজ্জা পেয়ে নিজের চোখ সরিয়ে নিল। আলো জ্বলতে শুরু করলো। আনায়াকে নিয়ে শিলমা আর রাত্রে স্টেজে উঠতে নিবে, তখনই সাইফ সামনে এগিয়ে এসে বলল, ওয়েট ওয়েট, এইভাবে তো স্টেজে উঠতে দেওয়া যাবে না। শিলমা বলল, মানে স্টেজে উঠতে দেওয়া যাবে না মানে? তোমরা মেয়েরা যদি ছেলেদের থেকে টাকা নিতে পারো, তাহলে আমরা কেন ছেলেদের পক্ষে টাকা নিতে পারবো না? আমরা যেহেতু আগে স্টেজে এসেছি, তাহলে এখন স্টেজের মালিকানা আমাদের হাতে। এখন তোমাদেরকে স্টেজে উঠতে হলে টাকা দিয়ে উঠতে হবে। রাত্রি বলল, আরে বাহ, সেই বললে তো ভাইয়া, কিন্তু কি করব বলো, আমরা তো মেয়ে মানুষ, বিয়ে টিয়ে হয়নি, এত টাকা কোথায় পাবো বলো? এই নাও 1 টাকার কয়েন, আর আমাদের ছেড়ে দাও। বাহ, এখন নিজেকে খুব অবলা সাজাচ্ছ, কিন্তু যখন সুযোগ আসে তখন তো ভিক্টোরিয়া। শিলমা বলল, শুনুন, এত কথা বলতে পারবো না। আপনি তো টাকা চেয়েছেন, কত টাকা সেটা তো বলেননি, তাই চুপচাপ টাকাটা নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। শিলমা আর রাত্রি দুজনে মিলে সাইফের সাথে কথা কাটাকাটি করছিল। এই সময় ইহুসান পেছন থেকে আনায়ার দিকে হাত বাড়িয়ে দিল। আনায়াও মুচকি হাসি দিয়ে হাত ধরে। ইহুসান আনায়াকে নিয়ে স্টেজে চলে গেল। সাইফ বলল, বাহ ভাই বাহ, যার জন্য করতে গেলাম চুরি, সেই দিল ধরিয়ে। রাত্রি বলল, এটাই ভালোবাসা। শিলমা বলল, আচ্ছা, তাহলে তোমরা বসো, আমি মামা মামির সাথে কথা বলে আসছি। শিলমা চলে যাবার পর ফটোগ্রাফার আসলো। আনায়া আর ইহুসানের ছবি তুলতে লাগলো। ছবি তোলা শেষের বিয়ের পড়াতে কাজী আসলো। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব সমস্ত নিয়মকানুন শেষে আনায়াকে বলল, মা, তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে বলো মা, কবুল। কাজী সাহেবের কথা শেষ হবার পর এক কানে রাত্রি বলল, একটু পরে বলো, নয়তো বলবে বউ বিয়ে পাগলি। কাজী আবারও বলল, বলো মা, কবুল। শিলমা আর এক কানে বলল। 3 বার যখন বলবে তখন বলবে। কাজী সাহেব আবারও বলল, মা, আমরা সবাই তোমার মুখে কবুল শোনার জন্য অপেক্ষা করছি। এই বিয়েতে রাজি থাকলে বলো মা, কবুল। আনায়া কবুল বলতে নিবে তার আগেই গুলির শব্দ হয়। সবাই চমকে উঠতেই তাদের সামনে উপর থেকে ঝাড়বাতিটা পড়ে গেল। সবাই দাঁড়িয়ে গেল। একের পর এক গুলি চলতে লাগলো। গার্ডগুলো পাল্টা গুলি চালাতে লাগলো। ইহুসান নিজের মাথা থেকে টোপর খুলে সবাইকে বলল, তোমরা সবাই ভিতরে রুমে যাও, আমি আর সাইফ দেখে নিচ্ছি। ইহুসান এইটুকু বলেই সামনে এগোতে লাগলো, সাথে সাইফও। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। সাইফ নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে ইহুসানের দিকে দিল, আর একটা নিজে রাখলো। গুলি করতে করতে সামনে এগোতে লাগলো। গার্ড, ওই দলের লোক সব মিলিয়ে একটা থথ পরিবেশ হয়ে গেল। চারদিকে শুধু গুলির শব্দ আসছে। সবাই চলে গেলেও আনায়ার দোপাট্টা সোফার নিচে আটকে যাওয়াই যেতে পারছিল না।
তার এসব বিকট শব্দ খারাপ লাগতে শুরু করলো। মাথা ঘোরাচ্ছে, চোখে ঝাপসা দেখছে। তখনই একটা লোক পেছন থেকে এসে জোরে আনায়ার দোপাট্টা ধরে টান দিল। আনায়ার চুলে টান পড়ায় সে চিৎকার করে উঠল। ইহুসান আনায়ার চিৎকার শোনার সাথে সাথেই পিছনে ফিরে দেখে এক লোক আনায়ার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। ইহুসান গুলি করতে নিলেও গুলি বের হয় না। আনায়া ওই লোকটার হাতে খামচি দিলে লোকটা আনায়ার গালে কষিয়ে থাপ্পড় মারে। আনায়া তাল সামলাতে না পেরে স্টেজ থেকে পড়ে যায়। এইবার ইহুসানের রাগ উঠে যায়। সে দৌড়ে গিয়ে লোকটাকে ঘুষি দিতে লাগলো। একের পর এক ঘুষি দিতে লাগলো। ইহুসানকেও লোকটা মারলো। লোকটা মাস্ক পরে থাকায় ইহুসান বারবার মাস্ক খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই পারল না। ইহুসানের শেষ ঘুষিতে লোকটা একটা পিলারের সাথে বাড়ি খায়। লোকটা নিচে পড়ে যায়। হঠাৎ করে একটা গুলির শব্দের সাথে সাথে সাইফ আহ করে উঠল। ইহুসান তাকিয়ে দেখে সাইফের হাতে গুলি লেগেছে। গার্ডগুলোর অবস্থাও তেমন ভালো না। ইহুসানের চোখে একটা গুলি পড়ল। সে গুলিটা নিয়ে কতগুলো বিরোধী পক্ষের লোককে গুলি করে আহত করলো। সাইফের কাছে গিয়ে বলল, সাইফ, তুই ভিতরে যা, আমি এদিক দিয়ে দেখে নিব। তুই আনায়াকে নিয়ে ভিতরে যা। এহসান, তুই একা পারবি না। আমার কিছু হয়নি, আমি পারবো। সাইফ আর একটা গুলি বের করে গুলি করা শুরু করে দিল। আনায়ার ঝিমঝিম চোখে তাকালে দেখতে পেল ওই মাস্ক পরা লোকটা গুলি নিয়ে ইহুসানের দিকে তাক করছে। আনায়া উঠে ইহুসানের নাম ধরে ইহুসানকে ধাক্কা দিয়ে ইহুসানের জায়গায় গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আনায়ার বুকে গুলি লেগে গেল। মুহূর্তের মধ্যেই ইহুসানের পৃথিবী থমকে গেল। সে আনায়ার দিকে তাকিয়ে আছে। ওই লোকটা গুলি করে আর একটা গুলি করতে নিলে আর কোনো গুলি বের হয় না। তাই লোকটা পালিয়ে যেতে নিলে সাইফ ওই লোকটাকে গুলি করে দেয়। আনায়া গুলি বন্ধ হয়ে পিছনে যেতে যেতে রেলিংয়ে গিয়ে দাঁড়ালো। নিজের শরীরের কোনো ভর রাখতে না পেরে রেলিং ভেঙে নিচে পড়ে যেতে নিল। ইহুসান দৌড়ে গিয়ে আনায়ার হাত আঁকড়ে ধরল। ইহুসান বলল, আনায়া, আনায়া, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখো আর চোখটা খুলে রাখো। আনায়ার কথা বলার শক্তিটুকু নেই। সে আর একটা হাত তুলতে নিলে সে হাতও পড়ে যায়। আনায়া খুব কষ্ট করে বলল, আমাদের পথ চলা হয়তো এখানেই শেষ। আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। নিজের যত্ন নিও প্রিয়। আনায়ার ভর আরো বাড়তে লাগলো। ইহুসানও আস্তে আস্তে পড়ে যেতে থাকলে সাইফ এসে ওর হাত ধরে। ইহুসান শক্তি পেয়ে আনায়ার হাত দুহাত দিয়ে ধরে বলে, এসব কি বলছো তুমি? তোমার কিচ্ছু হবে না, আমি আছি না। তুমি শুধু তোমার চোখ দুটো খুলে রাখো। আনায়া কথা শেষ করতে পারলো না। তার আগেই চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো। আস্তে আস্তে আনায়ার হাত ছুটতে লাগলো। ইহুসান যত শক্ত করেই ধরুক আনায়ার ভর বাড়তে থাকায় এক সময় পারল না। হাত ছুটে গেল, কিন্তু আনায়ার হাতের আংটিটা ইহুসানের হাতে আটকে গেল। যে আংটিটা ইহুসান আনায়াকে দিয়ে প্রপোজ করেছিল, ইহুসান আনায়ার নাম ধরে চিৎকার করে উঠল। এই চিৎকার শুনেই ভিতরের সবাই বাহিরে চলে এলো। সাইফকে ইহুসান বলল, আমাকে ছাড়ো, আমার আনায়া পড়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। এহসান, পাগলামি করিস না, এখান থেকে পড়লে। আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে ছাড়ো। ইহুসান কান্না শুরু করে দিল। ইহুসানকে সাইফ জড়িয়ে ধরল। সবাই কান্না করছে। রাত্রি ফ্লোরে ধপ করে বসে পড়ল। সে নির্বাক হয়ে গেছে। চোখ থেকে নীরবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মিসেস হায়দার আঁচল চেপে কান্না করছে। মিস্টার হায়দার চোখ থেকে চশমা খুলল। শিলমা কান্না করতে করতে রাত্রির পাশে বসে পড়ল। ইহুসান আমার আনায়া, আমার আনায়া বলে চিৎকার করছে। শিলমা কান্না করতে করতে বলল, আমরা পারলাম না আনায়াকে রক্ষা করতে। সাইফ খুব কষ্ট করে বলল, এভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে খোঁজ নিতে হবে। আমি থানায় কল দিয়ে সবটা জানাচ্ছি। ইহুসান উঠে গিয়ে মাস্ক পরা লোকটার মাস্কটা খুলে ফেলল। ইহুসানের চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, তুই? ইহুসানের মুখে এমন অবাক হয়ে যাওয়ায় সাইফ লোকটার দিকে তাকিয়ে নিজেও অবাক হয়ে যায়। ইহুসান লোকটার কলার ধরে বলল,
তুই তুই করেছিস এসব? হ্যাঁ, আমি করেছি। কেন কেন করেছিস তুই এমন? তোর শত্রুতা তো ছিল আমার সাথে, তাহলে আনায়াকে কেন মারলি? কারণ আনায়ে ছিল তো সবচেয়ে বড় দুর্বলতা। সেদিন রাস্তায় যখন আমাকে মেরেছিলি, সেদিনই আমি ভেবে নিয়েছিলাম তোকে যদি শাস্তি দিতে হয় তাহলে এই মেয়ের ক্ষতি করেই দিতে হবে। তাই তোর চোখের সামনে তোর বিয়েতে তোর ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছি। তুই আমাকে মেরে ফেলতি, তুই ওকে কেন মারলি? বললাম না, তোকে ভাঙতে হলে ওই মেয়েটাকে আরো কষ্ট দিতে হবে। কারণ জানতাম ভালোবাসার মানুষ হারানোর পর তোর অবস্থা কেমন হয়। রাফা চলে যাওয়ার পর তোর অবস্থা কি হয়েছিল তা সবাই জানে। তাই দ্বিতীয়বার ভাঙার জন্য একে শেষ করতে হলো। ইহুসান থমকে গেল। সাইফ রাগ আর সহ্য করতে না পেরে এই লোকটাকে পিলারের সাথে কয়েকটা বাড়ি দিয়ে লাথি মেরে রিসোর্টের বাহিরে পাহাড় থেকে ফেলে দেয়। আনায়া, তুমি কেন এমন করলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি কেন? ইহুসান কান্নার জন্য সম্পূর্ণ কথা বলতে পারল না। সবাই কান্না করছে চুপচাপ ভাবে। শিলমা আনায়ার সাথে এত খারাপ আচরণ করলেও শেষ কয়েকদিনে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। শিলমাও চোখের পানি ধরে রাখতে পারছে না। হয়তো সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু এভাবে শেষ হবে তা কারো কল্পনাই থাকে না। বিয়ের লাল বেনারসি পরে দেখা হয়েছিল, আর আজকে লাল লেহেঙ্গা নিয়ে বিয়ের দিন চলে গেল। মাঝের কয়েকটা দিনে ভালোবাসার সম্পর্কের মায়াজালে আটকিয়ে গেল সবাইকে। এই মায়াজালকে কাটিয়ে উঠতে পারবে সবাই? আনায়ার হাত শক্ত করে ধরে রেখেছে ইহুসান। খুব কষ্ট করে উপরের দিকে তুললেও হঠাৎ করে আবারও হাত ছুটে নিচে পড়ে যায় আনায়া। ইহুসান চড়ে চিৎকার করে ওঠে। আনায়া! ইহুসানের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে ভোর হয়ে গেছে। বাহিরে খুব হইচই হচ্ছে। ইহুসান বুঝতে পারল সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। বিছানা থেকে উঠে আনায়ার বড় করে টানানো ছবির সামনে গিয়ে দাঁড়ালো। ছলো ছলো চোখে বলল, কি এমন হতো শক্ত করে হাতটা ধরে রাখতে? কেন পারলে না? কেন ধরে রাখতে পারলে না? সেদিন যদি এরকম না হতো তাহলে আজকে তুমি আমার পাশে থাকতে, আমার সাথে। ইহুসান কথাটা বলে নিজের চোখের পানি মুছতে লাগলো। পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখলে পিছনে ফিরে মিসেস হায়দার। ইহুসান চোখ মুছে বলল, মা, তুমি কিছু বলবে? তুই ঠিক আছিস? 2 বছর ধরে তো এভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। ইহসান, এসব তুই কি বলছিস? জীবন্ত লাশই তো। আনায়াকে ছাড়া আমি যেখানে এক মুহূর্ত কল্পনা করতে পারতাম না, সেখানে আনায়াকে ছাড়া 2 বছর পার করে দিলাম। আমি বুঝতে পারছি। আচ্ছা, এসব বাদ দে। আজকে তোর বিয়ে। বিয়ে? শুনেছিলাম বিয়েতে নাকি জীবন নতুনভাবে শুরু হয়, কিন্তু আমার তো জীবন সেখানে শেষ হয়ে গিয়েছে। আজকের পর থেকে দেখিস আবার সব ঠিক হয়ে যাবে। আর কোনো কিছু ঠিক হবার না। আমি আনায়াকে ভালোবাসি, আর আনায়াকেই ভালোবেসে যাব। সে আমার পাশে না থাকুক আমার মনে আছে। ইহুসান আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। মিসেস হায়দারও দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। 2 বছর পর আজকে হায়দার বাড়িতে আবারও বিয়ের আনন্দ। হ্যাঁ, আবার ইহুসান হায়দারের বিয়ে শিলমার সাথে। এই 2 বছরে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও আনায়ার কোনো চিহ্ন পাওয়া গেল না। পাহাড়ের নিচে খাদের উপর আনায়ার ওড়না ছিল, আর পাশে পাথরগুলোতে লাল রক্ত। পুলিশ ধারণা দিয়েছিল এত উপর থেকে নিচে পড়ার পর কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আনায়া এই খাদে পড়েই মারা গিয়েছে। খাদের স্রোতে ভেসে গিয়েছে। খাদের বিভিন্ন জায়গায় তল্লাশি করে আনায়ার বেশ কিছু গহনা পাওয়া যায়। এতে তারা আরো জোর দিয়ে বলল আনায়া এই খাদে পড়েই মারা গিয়েছে। এরপর থেকে ইহুসানের পাশে সবসময় একটা ছায়া হয়ে পাশে ছিল শিলমা। মাতাল হয়ে বাসায় আসলে বিছানায় শোয়ানো পর্যন্ত সবকিছুই এই শিলমা করেছে। ইহুসানের ফুপু ইহুসানের বাবার কাছে আকুতি মিনতি করে এই বিয়ের জন্য। ইহুসানের বাবা ইহুসানকে অনুরোধ করে। মিসেস হায়দারও কান্না করে ইহুসানকে এভাবে ভেঙে পড়তে দেখে। এসব দেখে ইহুসান একদিন শিলমাকে নিজের রুমে ডাকলো। আমাকে ডেকেছো এহসান? এসব কি শুনছি? ফুফু এসব কি করছে? আমি জানি না হঠাৎ করে কেন এমন করছে, কিন্তু বিশ্বাস করো আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তুই জানো কি জানো না সেটা আমার বিষয় না।
তুমি এই বিয়ে হতে দিবে না, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আমি কি করব? আমার হাত পাও বাঁধা। এই বিয়েতে যদি আমি রাজি না হই তাহলে আমার মাকে আমার বাবা ডিভোর্স দিবে বলেছে। আমি একটা মেয়ে হয়ে কি করে মায়ের সংসার ভাঙবো? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাদের যেহেতু কিছু করার নেই তাহলে আমরাই বিয়ে করব। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়েটা নামে মাত্র বিয়ে হবে। আমাদের মাঝে কারো প্রতি কারো অধিকার থাকবে না। আমার থেকে কখনো তুমি তোমার স্বামীর ভালোবাসা আশা করো না, কারণ আমি একমাত্র আমার আনায়াকেই ভালোবাসি আর সারা জীবন বেঁচে যাব। এভাবে যদি বিয়েতে রাজি থাকো তাহলে বিয়ে করো, নয়তো বিয়ের আগে আগে বাড়ি ছেড়ে চলে যেও। ইহুসান নিজের কথাটুকু বলে চলে গেল। শিলমার কোনো কথাই শুনল না ইহুসান। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। ইহুসান বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে বলল, অনেক হয়েছে, আর না। তোমাকে ছাড়া আমি 2 বছর থেকেছি, আর পারবো না। আমি আসছি আনায়া, আমি তোমার কাছে আসছি। ইহুসান এই বলে বাথটবের পানিতে একটা কারেন্টের তার ফেলে দিল। সমস্ত পানি কারেন্ট হয়ে যায়। সে চোখ বন্ধ করে পানিতে পা দিতে নিবে, তার আগেই পেছন থেকে আনায়ার কণ্ঠ ভেসে আসে। এটা আপনি কি করছেন? ইহুসান অবাক হয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে আনায়া বিয়ের লাল লেহেঙ্গাটা পরে দাঁড়িয়ে আছে। মাথায় অনেক জায়গায় ক্ষত। ইহুসান অবাক হয়ে বলল, তুমি? হ্যাঁ, আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি কখনোই নিজের ক্ষতি করবেন না। তাহলে এসব কি করতে যাচ্ছিলেন? তুমিও তো কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। আমি তো আমার কথা রাখছি। আমি তো আপনাকে ছেড়ে যাইনি। আমি তো আপনার ওই বুকটাতে সব সময় আছি আর সব সময়ই থাকবো। এখন আপনি আপনার কথা রাখেন। এসব ভুলভাল কাজ একদম করবেন না। এসব করলে আমি কিন্তু আর থাকবো না আপনার পাশে। না, তুমি কোথাও যেও না। তাহলে কারেন্টের লাইন অফ করে দিন, এক্ষুনি দিচ্ছি। ইহুসান তাড়াহুড়ো করে কারেন্টের লাইন অফ করে দিল। পিছনে ফিরে দেখে আনায়া আর নেই। সে নিজের চুল টেনে নিচে বসে পড়ে, কান্না করতে করতে বলে, কেন আনায়া, কেন? যতবার আমি সুইসাইড করতে চাই, নিজের ক্ষতি করতে চাই, ততবার তুমি কেন এভাবে কল্পনায় এসে আটকে দাও? কেন তুমি বারবার আমার কথা দেওয়া মনে করিয়ে দাও? তুমি তো আমার কথা রাখোনি, তাহলে কেন? কেন? সবাই নিচে বসে আড্ডা দিচ্ছে। আজকে সকলে মেহেদি দিচ্ছে। শিলমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে পার্লারের মেয়েরা। রাত্রি তার পাশে বসে সেলফি তুলছে। তখনই সিঁড়ি দিয়ে ইহুসান নামলো। তাকে দেখে যারা ছিল সবাই অবাক হয়ে গেল। সবার অবাক হওয়ার কারণ হলো সে এরকম ফর্মাল ড্রেসে এসেছে। মিসেস হায়দার বলল, এহসান, আমি তো তোর বিছানার উপর পাঞ্জাবি রেখে এসেছিলাম, তুই হয়তো দেখিসনি। যা, এখন চেঞ্জ করে আয়। মিসেস হায়দার চলে যেতে নিলে ইহুসান বলে, আমি দেখেছি। তাহলে ভাইয়া, তুই আজকে কেন এসব ফর্মাল ড্রেসে আছিস? তুই এটা বলবি না যে তুই আজকেও অফিসে যাবি? রাত্রি ইহুসানের সামনে গিয়ে কথাটা বললে ইহুসান বলে, হ্যাঁ, আমি আজকেও অফিসে যাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মিসেস হায়দার বলল, আজকে তোর বিয়ে, এখন মেহেন্দি আর তুই অফিসে যাবি? বিয়ের রাতে আমি সন্ধ্যায় আগে চলে আসব। এই বলে ইহুসান আর কারো কোনো কথা না শুনেই সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। মিসেস হায়দার শিলমার সামনে গিয়ে বলল, সিলমা, তুমি গিয়ে যদি একটু দেখতে। মামি, আপনার কি মনে হয় আমার কথা শুনবে? পেছন থেকে ধমকের সুরে শিলমার মা রান্না করলো। শুনবে না কেন? আজকে তোর সাথে ওর বিয়ে, তোর কথা শুনবে না তো কে শুনবে? তুই ওর স্ত্রী হতে চলেছিস, এতটুকু অধিকার এখন তোর আছে। মা, তুমি একটা কথাও বলবা না। প্রতিটা মানুষেরই নিজের ইচ্ছে থাকে, জোর করে কারোর প্রতি কিছু চাপিয়ে দেওয়া যায় না। আমি তোমাকে এসব কেন বলছি? তুমি তো এসবের কোনো মানেই বোঝো না, শুধু নিজের স্বার্থ ছাড়া। শিলমার মাকে সিলমা কথাটা বলে মিসেস হায়দারের সামনে গিয়ে বলল, মামি, আমি শুধু আপনার কথা রাখার জন্য ওর কাছে যাচ্ছি, কিন্তু আমার কথা যদিও না শুনে তাহলে আমার কিচ্ছু করার নেই। শিলমা কথাটা বলে বাহিরে গেল। রাত্রি মিসেস হায়দারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, মা, আমার কেমন জানি লাগছে। ওরা কি আদৌ বিয়ে করে সুখী হবে? ভাইয়া তো ভাবি কি ভুলতেই পারছে না।
তাহলে এই বিয়ের মূল্য কি হবে? আমরা কি সেলমা আপুর জীবনটা নষ্ট করে দিচ্ছি? মিসেস হায়দারের মনেও সেই একই প্রশ্ন ছুটছে। এহসান গাড়িতে উঠে যাবে তখনই পেছন থেকে শিলমা বলে, আজকে অফিসে না গেলে হয় না? কেন? আজকে কি এমন আছে যার জন্য আজকে আমি অফিসে যাব না? আজকে আমাদের বিয়ে। বিয়ে, বিয়ে আর বিয়ে। আর কেউ না জানুক, তুমি জানো আমাদের মাঝে কি কথা হয়েছে। তাহলে প্লিজ তুমি এসব আবদার আমার কাছে করবে না। আমি তোমার কোনো আবদার শখ আহ্লাদ পালন করতে পারবো না। আমি শুধুমাত্র বছরে একটা দিন ছুটি নেই, সেটা হলো 12ই এপ্রিল, আমার আনায়ের দিন। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে কখনোই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তাই এখন বিয়ে করা না করা তোমার বিষয়। এহসান কথাটা বলে গাড়িতে করে চলে গেল। শিলমা চুপচাপ দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে গেছে। পূর্ব কথা অনুযায়ী সাইফের রিসোর্টেই আবারও বিয়ের আয়োজন করা হলো। শিলমা নতুন বউয়ের সাজে স্টেজে বসে আছে। মেহমান আসা শুরু করলেও এখনো ইহুসানের আসার কোনো নামগন্ধ নেই। প্রতিটি মানুষ ইহুসানের ফোনে কল করছে, কিন্তু ফোন ধরছে না। সবাই চুপচাপ চিন্তায় আছে। তখনই ইহুসান হাতে মদের বোতল নিয়ে ডলতে ডলতে ভিতরে আসলো। এসে চারিদিকে তাকিয়ে দেখে বলল, বিয়ে? আজকে আমার আনায়ার বিয়ে। আপনারা সবাই থাকবেন, কিন্তু এখন আর কোনো ভয় নেই। এখানে আর কোনো ঝামেলা হবে না। আমার থেকে আনায়াকে আর কেউ আলাদা করতে পারবে না। ইহুসান কথাটা বলে পরে যেতে নিলেই সাইব এসে ওকে ধরে ফেলে। ইহুসান নিজের হুঁশে নেই, সে পুরোপুরি মাতাল হয়ে গেছে। সাইব সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ইহসানকে রেডি করিয়ে নিয়ে আসছি। ওয়েটার, একটু লেবু পানি নিয়ে যেও রুমে। ইহুসানকে সাইব একটা রুমে নিয়ে গেল। বিছানায় রাখতেই ইহুসান ধপাস করে শুয়ে পড়ার পরে বলতে লাগলো, আমার আর আনায়ার বিয়ে। সাইব এখন একটু রেগে গিয়ে বলল, কি পাগলামো শুরু করছিস তুই? আজকে তোর বিয়ে, আজকের দিনে কেউ এইভাবে ড্রিঙ্ক করে? করেছিস তো করেছিস, এখন নিজের হবু স্ত্রীর নামটাও ভুলে গেছিস। সিলমার সাথে আজকে তোর বিয়ে হচ্ছে। সাইব কথাটা বলার সাথে সাথে দরজায় কেউ নক করলো। সাইব দরজা খুলে দেখলো মেয়েটার লেবু পানি নিয়ে এসেছে। লেবু পানিটা নিয়ে দরজায় লক করে দিল। লেবু পানিটা ইহুসানকে জোর করে খাইয়ে দিল। তারপর ইহুসানকে রেডি করে দিল। ইহুসানকে নিয়ে সাইব স্টেজে যাচ্ছে। ইহুসানের নেশা এখনো কাটেনি, সে এখনো দুলছে। সাইব ইহুসানকে শিলমার পাশে বসিয়ে দিল। শিলমা ইহুসানের কানে কানে জিজ্ঞেস করলো,